পাঠ করছি মৌসুমী চক্রবর্তীর লেখা গল্প আগন্তুক। কুলির মাথার উপর থেকে ব্যাগ দুটো নামিয়ে সিটের তলায় রাখতে রাখতে হাতের পার্স খোলে তিস্তা। ভাড়াটা ধীরে সুস্থে মিটিয়ে দিয়ে জানলার ধারে গিয়ে বসে। ফার্স্ট ক্লাসে জানলার ধারে বসা তেমন কোনো গুরুত্ব নেই। ইচ্ছা মতো হাত বাড়িয়ে স্টেশন থেকে খাবার দাবার কেনা যায় না বা উঁকি মেরে পথ দেখাও যায় না। তবু অভ্যাসবশত জানলায় ঠেস দিয়ে সিটের উপর পা ছড়িয়ে আরাম করে বসে তিস্তা। একটু চিন্তা হচ্ছে সহযাত্রী কে হবে সে বিষয়ে। বাইরে লিস্টে নাম দেখে নিয়েছে সুমন মিত্র নামের কেউ। ট্রেনটা অপেক্ষাকৃত ফাঁকা, তার কূপে আর কেউ নেই। আশা করা যায় হাত পা ছাড়িয়ে শান্তিতে একটু যাওয়া যাবে। লম্বা জার্নি, গুজরাটের বড়োদা স্টেশন থেকে হাওড়া, 2 রাত্রির পথ। এতটা সময় একটা নির্ঝঞ্ঝাট সঙ্গী পেলে যাত্রাটাও সুখের হয়। ট্রেন ছাড়ার যখন আর মিনিট 5 বাকি, তখন হন্তদন্ত হয়ে লটবহন নিয়ে একটা লম্বা মতো লোক কম্পার্টমেন্টে ঢুকলো। বেশ কেতাদুরস্ত সাজ পোশাক, দেখে মনে হয় ভালোই শৌখিন। সামনের সিটের নিচে নিজের ব্যাগ দুটো ঢুকিয়ে জম্পেশ করে বসতে না বসতেই ট্রেন ছেড়ে দিল। তিস্তা একবার আর চোখে সহযাত্রীর দিকে তাকিয়ে নেয়। দেখে শুনে তো বেশ ভদ্রই মনে হচ্ছে। মনে হয় লোকটা নিরুপদ্রবী হবে। সহযাত্রীর কোনো হুঁশ নেই। সে দিব্যি তার মোবাইল বার করে ইয়ারফোন কানে গুঁজে গুনগুন করে গাইতে লেগেছে। তিস্তাও তার দেখা দেখি মোবাইলটা খুলে বসে। সেবার একটু মনোনিবেশ করতে চায় ফেসবুকের পাতায়, অবশ্যই যদি কানেকশনটা ঠিকঠাক পাওয়া যায়। তিস্তা একটা বেসরকারি ফার্মে চাকরি করে। মা বাবা ও পরিবারের সবাই কলকাতাতেই থাকেন। ফাইন আর্টসে পোস্ট গ্রাজুয়েশন করতে তিস্তা বরোদা চলে এসেছিল, আর তখন থেকেই এখানেই সেটেলড। বছরের মাঝামাঝি ঠিক এই সময়টাই কলকাতা যাওয়ার একটা বিশেষ কারণ আছে তিস্তার। মা বাবা তার বিয়ের জন্য ভীষণ উঠে পড়ে লেগেছেন, আর সেই কারণেই তাকে তড়িঘড়ি তলব। তিস্তারও অবশ্য বিশেষ আপত্তি নেই। অফিসের কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক ঘাটার অভ্যাসটা এখন প্রায় নেশার মতো হয়ে দাঁড়িয়েছে তিস্তার। সে নিজে চিরকালই সাহিত্য চর্চা করতে ভালোবাসে। লেখালেখি না করলেও ফেসবুক সাহিত্যের অনেক লেখকের লেখাই সে নিয়মিত মনোযোগ সহকারে পড়ে ও গঠনমূলক মন্তব্য করে। এই কারণে সে নিজেই অনেক লেখক লেখিকার প্রিয় পাঠিকা। 1 বছর হলো ফেসবুকে এক জনপ্রিয় নাম উঠে আসছে বারে বারে, নীলাচলে মহাপ্রভু। এই ভদ্রলোকের লেখা যেন হট কেক, পড়তে না পড়তেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। তিস্তাও তার একনিষ্ঠ পাঠিকা। নীলাচলে মহাপ্রভু তিস্তার ফেভারিট। বিশেষ করে এই লেখকের প্রেমের গল্পে থাকে যেন মধুর আঠা। সেই রস যতই চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে, পাঠক নামক মৌমাছিরা ততই যেন তার চারপাশে গুনগুন করতে থাকে। পাঠক মহলে তাকে নিয়ে যে ভালোই টানাটানি চলতে থাকে তা বেশ বোঝা যায়। এহেন লেখক কিন্তু নিজেকে লুকিয়ে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নামটাও যেন ছদ্মনামের আড়ালে, তেমনি নিজের চেহারাটাও রেখেছেন গোপনে। প্রোফাইল পিকচারে রেখেছেন বিরাট বড় টুপির আড়ালে নতমস্তকে একটা মুখের ছবি। তাই দেখে বোঝার উপায় নেই কিছুই। তবে এসবের জন্য ফ্যান ফলোয়ার তার নেহাতেই কম নয়। আসলে যত আড়াল ততই যে কৌতূহল। তার লেখায় মন্তব্যের ছড়াছড়ি। আর তিনিও বেশ রসিক মানুষ। কিছুটা রেখে কিছুটা ঢেকে পাঠক পাঠিকা মহলে বেশ কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি করে প্রাপ্য মনোযোগ আদায় করে নেন। ইদানিং এই মহাপ্রভুটির সাথে মেসেঞ্জার মারফত কিঞ্চিত আলাপ হয়েছে তিস্তার। তবে এই আলাপ সাহিত্য আলোচনার বাইরে গিয়ে কখনো ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায়নি। শুধু একবার তাঁরই একটা গল্পের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে দাম্পত্য জীবনের একটা রীতিমতো অভিজ্ঞ উক্তি শুনে তিস্তা বলে উঠেছিল, এটা কি আপনার ব্যক্তিগত জীবনের উপলব্ধি? তাতে মহাপ্রভু হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন, সে সৌভাগ্যই 31 বছরের জীবনে এখনো আসেনি। মনে মনে তিস্তা তখন নিজের বয়সটা হিসেব করে দেখেছিল। মহাপ্রভু থেকে সে 5 বছরের ছোট। নেটওয়ার্ক কাছে দেখে তিস্তা নিজের মোবাইলটা খুলে বসে। ইচ্ছাশোক গ্রুপে মহাপ্রভুর একটা ধারাবাহিক প্রেম কাহিনী বেরোচ্ছে। ঠিক রাত 8:30টায় এটা পোস্ট হয়, অর্থাৎ এখন পোস্ট হয়ে গেছে। আনচান করতে করতে তিস্তা গ্রুপে ঢুকে যায়। গল্পটা সাংঘাতিক জমে উঠেছে। গল্পে নায়িকা বেশ ব্যক্তিত্ব সম্পন্ন ও বড়লোক ঘরের মেয়ে, নায়ক মধ্যবিত্ত পরিবারের। দুজনেই মনে মনে একে অপরকে পছন্দ করে, কিন্তু দুজনেরই এত আত্মাভিমান যে কেউ তেমন করে প্রকাশ করতে পারে না। এই রকমই করতে করতে নায়ক একদিন সাহস করে নায়িকাকে একটু একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে। নায়কের অগ্রসর দেখে নায়িকা যখন তার প্রতি রীতিমতো দুর্বল হয়ে নিজেকে সমর্পণের কথা ভাবছে,
তখন হঠাৎ করে নায়কের ব্যবহারে পরিবর্তন এসে যায়। সে তার রোমান্টিক সত্তা পুরোপুরি পকেটে পুরে ফেলে আপাদমস্তক মামুলি আটপৌড়ে, মানে এক কথায় ভেদামারা ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। আজকের এপিসোড এখানেই থামে। মোবাইল বন্ধ করে উদাসী হয়ে যায় তিস্তা। এ কেমন ব্যবহার? এতদিন গল্পের নায়িকা তিস্তাকে পাওয়ার জন্য পাগল ছিল উদিত, আর আজকে সাড়া পেয়েই এই অবস্থা। সব পুরুষরাই বোধহয় এরকম, শুধুই জয়ের নেশা। রাগের চোটে আবার মোবাইল খোলে তিস্তা। কমেন্টে লেখে, উদিতের ডাকে সাড়া না দেওয়াই উচিত তিস্তার। পুরুষরা নারীর মধ্যে প্রেমিকা চায় না, শুধু ভোগের সাথী চায়। লিখে মোবাইলটা বন্ধ করতে যাবে, হঠাৎ মেসেঞ্জারে একটা মেসেজ এসে ঢোকে। এত রেগে গেলে চলে? উদিত কি তিস্তাকে একবারও পরীক্ষা করবে না? রাগে গা রিরি করছে, তাও উত্তর দেয়। একে তো ভালোবাসি বলতেই এতদিন কাটিয়ে দিল, তারপর যখন তিস্তাও প্রকাশ করছে দেখছে, তখন এ আবার কি ছেলে খেলা? উত্তরে একটা ইমোজি এলো। তারপর, আপনি এখন উত্তেজিত হয়ে আছেন, পরে না হয় আলোচনা করা যাবে। তিস্তা মোবাইল বন্ধ করে বসে। সামনের ছেলেটি, যার নাম লিস্ট অনুযায়ী সুমন, সে ব্যাগ খুলে পরিপাটি করে লুচি, তরকারি, চাটনি, চপ, মিষ্টি সাজিয়ে বসেছে। উফ, কত খায় রে বাবা! মেজাজটা তিস্তার খিঁচড়ে যায়। একে তো গল্পের এমন একটা পরিস্থিতি, তার উপর তাড়াহুড়োতে তেমন কিছু খাবার বানিয়েও আনতে পারেনি। তার ব্যাগে শুধুই আলুর পরোটা আর আচার। কিছু মিষ্টির সাথে এনেছে বটে, তবে সেগুলো কাল সকালে বার করবে। আপনার নাম তো তিস্তা দত্ত? অবাক হয়ে তাকায় তিস্তা। না না, অমন অবাক হওয়ার কিছু নেই, বাইরের লিস্টে দেখে নাম বুঝে নিয়েছি। তিস্তা নির্বিকার মুখে জানলার বাইরে তাকায়। এরকম দেখলে লোক দেখলেই বিরক্ত লাগে। লোকটা সত্যিই নাছোড়বান্দা। এবার বলে ওঠে, রাত হলো তো অনেক, আপনি খাবেন না? এবার রেগে ওঠে তিস্তা, বলে, আপনি খাচ্ছেন খান না, আপনার এত ইন্টারেস্ট কিসের? বুঝলেন না, আপনার খাওয়া না হলে আলো নিভিয়ে তো শুতে পারবো না। বাধ্য হয়ে তিস্তা ব্যাগ থেকে খাবার বার করে। শুধু আলুর পরোটা আর আচার দেখে সুমন নিজের থেকে তরকারিও মিষ্টি বাড়িয়ে দেয়। না না, রাতে আমি রাক্ষসের মতো খাই না, একটু ঠেস দিয়েই বলে তিস্তা। আরে আরে, খেয়ে নিন, খালি পেটে থাকলে রাগ আরও বাড়ে। এ তো আচ্ছা বেয়াদব। রাগে মাথা ঝিমঝিম করতে থাকে। তিস্তা মুখ ঘুরিয়ে পরোটা চিবুতে থাকে। দুধ তাড়াহুড়োতে ভালো করে ঘি মাখাতেও পারেনি। এক একটা পরোটা যেন চামড়া। চিবুতে চিবুতে গাল ব্যথা হয়ে যাচ্ছে, অথচ নির্বিকার মুখে খেয়ে যেতে হচ্ছে, না হলে সামনের লোকটা ফুট কাটবে। কী যে জ্বালা! সুমন নির্বিকার গুনগুন করে পহেলা নাশা গান ভাসতে ভাসতে খেয়ে চলেছে। কি অসভ্য রে বাবা, কোনো ম্যানার্স জানে না, খেতে খেতে গান গাইছে। হঠাৎ সামনের লোকটা বলে ওঠে, এই জন্যই তরকারি মিষ্টি দিতে চেয়েছিলাম, চিবোতে পারছেন না তো? জোর করে কিছুটা তরকারির মিষ্টি নিয়ে তিস্তার প্লেটে ঢেলে দিতে দিতে বলে, সব তিস্তাদেরই রাগ কি নাকের ডগায়? তার মানে আপনি কি সব তিস্তাদেরই চরিত্র বিশ্লেষণ করে বেড়ান? না, আসলে দেখছিলাম আর এক তিস্তাও শুধু শুধু উদিতের উপর চোটপাট করছে। মানে কোন তিস্তা? উদিত? ওই আপনি যে গল্পটা পড়ে এত উত্তেজিত হয়ে পড়েছেন। ওহো, আপনার এই গুণটাও আছে দেখছি, লুকিয়ে লুকিয়ে মেয়েদের উপরে আড়ি পাতা। আপনি কি করে জানলেন আমি কি পড়ছি? আর আপনি তিস্তা উদিতকে? আরে আরে, ধীরে, অত রাগান্বিত হবেন না। হাত ধুতে যাচ্ছিলাম যখন, তখন এফবির পাতাটার দিকে নজর পড়ল যে, ইলাস্ট্রেশনের ছবিটার দিকে চোখ পড়তেই বুঝলাম আপনি কোন গল্প পড়ছেন। মানে আপনিও ওই লেখকের? এই এতক্ষণে আপনার বুদ্ধি খুলেছে দেখছি। আমি ওই মহাপ্রভুর একনিষ্ঠ পাঠক। গল্পটা বেশ লিখছেন উনি, না? তিস্তা কটমট করে তাকায়। কি অসভ্য রে বাবা, চেনা নেই জানা নেই, কি কথার কিছড়ি। তাও আবার মহাপ্রভুর রিসেন্ট গল্পটা ভালো লাগছে বলছে। হবে না কেন? দেখেই বোঝা যায় ওরকমই রুচি। তিস্তাকে চুপ করে থাকতে দেখে সুমন বলে ওঠে, গল্পটা বেশ জমি উঠেছে, কিন্তু উদিত ভালোই করেছে। এতদিন তিস্তা বড্ড অহং দেখিয়ে গেছে, এখন বুঝুক। তার মানে আপনি উদিতকে সাপোর্ট করেন? আলবাত করি। উদিত যতবার ভালোবাসা দেখিয়েছে, তিস্তা ততদিন ঘ্যাম দেখিয়ে গেছে। ঘ্যাম আবার কি? কেউ ভালোবাসে বললেই গলে পড়তে হবে নাকি? আসলে মহাপ্রভুর যেমন চরিত্র তেমনই লেখা আর কি।
ওহো, তাই? মহাপ্রভুর চরিত্র দোষ আছে বুঝি? নারী ঘটিত? ও, এইবার বুঝলাম কেন ওনার উপর রাগ আপনার। আপনাকে কুপ্রস্তাব দিয়েছিলেন বুঝি? আরে, বলা উচিত ছিল আগে। ফেসবুকে রটিয়ে দেবো একবার, ঢিডি পড়ে যাবে। আরে, আপনি থামবেন। একবারও বলেছি আপনাকে যে উনি আমার সাথে। ও, আপনার সাথে নয়, আপনার কোনো বান্ধবীর সাথে তো? সে একই হলো। বলি, আপনি থামবেন। আমি বলিনি ওনার চরিত্র খারাপ, আমি বলছিলাম গল্পটা। আচ্ছা আচ্ছা, তাই বলুন। ওনার চরিত্রে দোষ নেই, গল্পটাই যত গণ্ডগোল। তা বলি, গল্পটা আপনার খারাপ লাগছে কেন বলুন তো? প্রেমে একটু নখঝোঁক তো থাকবেই, নইলে জমে। ধুত, এর সাথে কথা বাড়াতে আর ভালো লাগে না তিস্তার। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার শোয়া তোড়জোড় করলেই হয়। না শোনার ভান করে নিজের বিছানাটা পাততে থাকে তিস্তা। তার মধ্যেই শুনতে পাই, আসলে আপনার মহাপ্রভুর লেখা পড়াই উচিত নয় জানেন। ওর লেখার একটা স্টাইল আছে, ধীরে ধীরে ক্লাইম্যাক্সে যান উনি। আপনার মেন্টালিটি খানিকটা মহাপ্রভুর প্রতিদ্বন্দ্বী লেখক অভিনব রায়ের মতো। একেবারে শুরু থেকেই বয় মিটস গার্ল টাইপ, স্মুথ লাভ স্টোরি। মাথা গরম হয়ে যায় তিস্তার। পিছন ঘুরে বলে ওঠে, আপনাকে কি সাজেস্ট করতে একবারও বলেছি? আশ্চর্য গায়ে পড়া মানুষ তো আপনি। কখন খাবো, কার লেখা পড়ব, একের পর এক নিজের দায়িত্বে বলেই চলেছেন। দেখুন, ওনার এই লেখাটা আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন এমন, আমি যা বলার ওনাকেই বলবো, আপনাকে মাথা ঘামাতে হবে না। লেখক হিসেবে পাঠককে খুশি করার দায় ওনার, আর আমাদেরও বলার অধিকার আছে। তিস্তা মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়ে। তারপর কি মনে হতে মেসেঞ্জারে গিয়ে মহাপ্রভুর বর্তমান গল্পের সমালোচনা করে আসে। দেখে সাথে সাথেই সিন হয় তার মেসেজ, উত্তর আসে। এমন চাঁদ তারা ভরা রাতটা ফালতু তিস্তা উদিতের কথা ভেবে নষ্ট করছেন কেন বলুন তো? অমন যুদ্ধংদেহী হয়ে না থেকে জীবনে একটু প্রেমের অনুভূতি আনন্দ দেখি। যাক, আবার পরে কথা হবে। গুড নাইট। অদ্ভুত, আজ মহাপ্রভুও যেন কেমন কাটা কাটা কথা বলল। অন্যদিন সাহিত্য বা নিজের গল্প নিয়ে এত আলোচনা করে, কই আজ তো করল না। ডিসগাস্টিং সব। তিস্তা খুবই ঘেঁটে রয়েছে আজ। ব্রেনটাকে এবারে একটু রেস্ট দিই, নিজের মনে বলে লাইট নিভিয়ে সে শুয়ে পড়ে। আরও একটা গোটা দিন ওই লোকটার সাথে কাটাতে হবে। পরের দিন সহযাত্রীর সাথে টুকটাক কিছু কথা বলে কাটলো। মাঝে মধ্যে সেও যেন মোবাইলে কিসব খুটখাট করে সময় কাটালো। তিস্তা সেই সময়টা গল্পের বইয়ে মুখ ডুবিয়ে কাটিয়ে দিল। লোকটার সাথে যতটুকু কথাবার্তা হলো, তাতে লোকটা যতই নাক গলানো স্বভাবের হোক না কেন, মোটামুটি সাহিত্য অনুরাগী। সাহিত্য জগতে স্বনামধন্য লেখক শঙ্কর, সুনীল, বিভূতিভূষণ, এদের নিয়ে জোরদার সাহিত্য চর্চা হলো। তিস্তা লক্ষ্য করল, এদের লেখা সম্পর্কে লোকটার বেশ ভালোই জ্ঞান আছে, তবে নিজে বেশ কনজারভেটিভ মাইন্ডেড। মেয়েরা প্রেম নিবেদন করতে পারে বা চাকরিরত মেয়ে হাউস হাজব্যান্ড বিয়ে করে সুখী ঘর করতে পারে, এমন যেন কল্পনাই করতে পারে না। আর এই নিয়ে তিস্তার সাথে বেশ খানিক বাদানুবাদ হলো। রাত 8:30 মহাপ্রভুর লেখা পোস্ট হলো নিয়ম মতো। দুজনেই হামলে পড়ে গোগ্রাসে গিলল। সামনের যাত্রী একবার কথা তুলতে চেয়েছিল লেখাটার সম্বন্ধে, কিন্তু তিস্তা দেখল যে সামনের মানুষটার সম্পূর্ণ সমর্থন উদিতের প্রতি। আবার জোরদার তর্ক লেগে যাবে দেখে তিস্তা সযত্নে এড়িয়ে গেল। পরের দিন সকাল সকাল হাওড়া পৌঁছল আমেদাবাদ এক্সপ্রেস। তিস্তা বাবাকে স্টেশনে আসতে বারণ করেছিল, তাই নেমে নিজেই একটা প্রিপেড ট্যাক্সির ব্যবস্থা করে বাড়ির দিকে রওনা দিল। হই হুল্লোড়ের মধ্য দিয়ে দিনটা কেটে গেল। পরদিন সকালে মা এসে বললেন, আজ বিকেলের দিকে একটু বাড়ি থাকতে হবে তিস্তা, আজ ওনারা তোমার সাথে কথা বলতে আসবেন। জিজ্ঞাসার সূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে মা বললেন, ছেলেটি গতকাল কলকাতা এসেছে, ওনারা চান তোমাদের আজ একবার সামনাসামনি পরিচয় হয়ে যাক। বিকেল থেকে ঘরদোর গুছিয়ে রেখে সবাই ফিটফাট। তিস্তা একটা কচি কলাপাতা রঙের তাঁতের শাড়ি পরে হালকা গয়নায় সেজেছে। তিস্তা কোনোদিনই তেমন সাজগোজ করে না, সে সুন্দরী, সাধারণভাবে থাকলেও তাকে অসামান্য লাগে। সময় মতো ছেলের বাড়ির লোকজন হাজির, ছেলেকে সাথে করে। বাইরের ঘর থেকে মাঝে মাঝে অট্টহাসি আসছে। মা বাবার আড্ডার ধরন দেখে মনে হচ্ছে এই পরিবারের সাথে আলাপ বেশ অনেক দূর গড়িয়েছে। কে জানে এখন ছেলেটিকে যদি তিস্তার পছন্দ না হয়। মা রান্নাঘরে এসে খাবারের প্লেটগুলো একটা ট্রেতে সাজিয়ে মেয়ের হাতে দিয়ে বললেন, যা ওগুলো নিয়ে বসার ঘরে যা, আমি আসছি, তোদের আলাপ করিয়ে দেব। তিস্তা ঢোকে ধীরে ধীরে।
শাড়ি পরার অভ্যেস নেই বিশেষ, পায়ে জড়িয়ে যাচ্ছে বড়। টেবিলের উপর ট্রেটা রাখতে যেতেই ছেলের মা বলে ওঠেন, এই তো তিস্তামা এসে গেছে, এসো তোমাদের আলাপ করিয়ে দিই, তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও। ছেলে একা আসতে চাইল না, তাই সাথে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এসেছে। সেও কালই এলো ফ্লাইটে। নাও, এই হলো আমার সাহিত্যানুরাগী পুত্র সুমন। ফেসবুকে নিয়মিত লিখে থাকে, নামকরা অনেক পত্রিকায়ও গল্প কবিতা বেরিয়েছে। বলতে দ্বিধা নেই, আমি নিজেও ইচ্ছাসুখ গ্রুপে ওর লেখা সদ্য প্রকাশিত গল্প উদিত তিস্তা চরিত্রের প্রেমে পড়ে গেছি। আর পাশে ওর বাল্যবন্ধু অভিমন্যু। ছেলেটি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তিস্তা মুখের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। সেই ট্রেনের ছেলেটি? সেই সুমনই তাহলে? মুখ ফসকে বেরিয়ে যায়, নীলাচলে মহাপ্রভু। ঘটনার ঘন ঘটায় ট্রে কাঁপে। চায়ের কাপ থেকে চলকে চা পড়ে যায় কিছুটা ট্রের উপর, কিছুটা ছিটকে এসে আছড়ে পড়ে তিস্তার সবুজ রঙা শাড়িতে। অভিমন্যু সময় মতো ক্যাচ করে ফেলে তিস্তাকে, বাঁচায় শাড়ির পাড়ে পা জড়িয়ে ছিটকে পড়ার থেকে। এবার তার চোখ পড়ে অভিমন্যুর দিকে। দ্বিতীয়বার চমকে ওঠে তিস্তা। এ কাকে দেখছে? ওর অফিস কলিগ কাম বন্ধু অভি, যার প্রতি তিস্তার বেশ খানিকটা দুর্বলতা আছে। আর ইদানিংকালে অভিরও দৃষ্টি আর বিশেষ ব্যবহার তেমন অনুভূতিরই কথা বলে। শুধু ঘটনার তাড়াহুড়োতে পরস্পরকে জানিয়ে ওঠা হয়নি। আহা আহা, আজকালকার মেয়ে হয়েও দেখো কত দেবদ্বিজ ভক্তি। পড়ে যাওয়ার সময়ও মহাপ্রভুর নাম করছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমরা এমন মেয়েই ঘরে আনবো, কি বলো গিন্নি? সুমনের বাবার গলা শুনে সম্বিত ফিরে পায় তিস্তা। লক্ষ্য করে এখনও অভির বাহুবন্দী। লজ্জায় রঞ্জিত তিস্তা নিজেকে মুক্ত করে। তারপর ধীরে ধীরে বলে, আমি একটু সময় নিতে চাই আঙ্কেল, প্লিজ আমায় ক্ষমা করবেন। অভির দিকে চোরা চাউনি দেয় তিস্তা। দেখে তার মুগ্ধ আকুতি মেশানো দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর। লজ্জায় গালে রং লাগে। তিস্তা রাঙা মুখ লুকোয়, দৃষ্টি অবনত করে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।